এরকম তেত্রিশ কমিটিতে যাওয়া উচিত। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি যেটা দেখছি, আপনি কই করুন এবং একটা ডিসিপ্লিনারি অ্যাকশন গ্রহণ করুন এবং কিছু কমিটিকে যা জানানো যেটা দুর্ভাগ্যের আসলে এর মধ্যে অনেক সময় উদ্বেগ হয়েছে সেটি কিন্তু কোনোরকম কিছুই করা হয়। আজকে এটা প্রথম দিকে করা যেত, আমার মনে হয় না করাতে এমন ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেটা একটা বাজেট অধিবেশনের জন্য খুব একটা সুখবর নয়। কারণ দাবি করবো আমাদের বিরোধী দলনেতা প্রতিনিধিবাবু যে প্রস্তাব দিয়েছেন সেই তার উপর ভিত্তি করে মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্যদের প্রস্তাবে আপনাকে যে চিঠি দিয়েছেন সেই চিঠিটা হলো বলছে আমার কথা বলেছিল টেক ডিসিপ্লিনারি অ্যাকশন এগেইনস্ট
একটা চিঠি আনতে দাও চিঠির সাথে এটা কি অসুবিধা কি লজ্জা আপনারা লজ্জা এরকম মানে ঘটনা হাইলাইট বানিয়েছিল আপনি করেছিলেন রাতে দোকানে এটা বলছেন বলছেন কোনটা জানি আমি কোনটা কেন শুরু বলছেন তোমার টাকা এই কমেছে the extent of punishment in the law that's the point. That's what you will say. How much again? He was watching this some time. He was scrolling again. She just take the record place. I'm sure what else should I say? সকালবেলা আমাদের আসলে এটি হয়েছে আমরা ডিসিশন দিয়েছি এই জায়গায় হাউজে পবিত্র রাষ্ট্র যে তিনি করেছেন তবে আইন ব্যবস্থা পানিশমেন্ট তার বিচার বিস্তার সব হয়ে যাবে বাস একদিন ব্যবস্থা এটা তো করতে দেবে আর এটা তো ফর পারপাস আর উপর দিল দিলে কবে যাবে বলার কোনো কথা বলেন নিচে টিভি দৃশ্য ছিল বলা যায় ঠিক আছে ওয়েট ইজ ইট হাউস ইজ ফর সামথিং রোল টু Yes, there's a role to play. And aging the Moscow, and one move, 98 of the possible product of business. আমি একটা দুটা মশলা এই কোন করতে চাইছি যে মানবিক ভাবে কারণ না এই হাউসে এই পরিবেশে দেখা পেয়েছে যে পবিত্র নষ্ট হয়েছে এই হাউস সর্বসম্মত ভাবে ওনাকে কন্ডাক্ট করছে এই আচরণকে ঠিকঠাক নিতে যাচ্ছে দ্যাটস ইট দ্যাট ইজ দ্য সলিউশন ওকে তাহলে হাউস আমরা শুনে রিয়েল এক্সপেরিয়েন্স এটা সমস্যা এটা বলবো না আমাকে ব্যবস্থা হবে না কিভাবে দিতে না because of this ice we might publish it. But the relation to Mr. Chani, we know we have done that. It doesn't not speak well. He has to like to speak and say boldly in unequivocal terms. Yes, this incident is to be protected. He just has to be honest in about the time. He has to like to speak and condemn this incident. I don't want to write it down. He's to like to condemn this incident. Until unless any proof. Please don't like to speak. নিজেকে হাজিরে প্রমাণ দিতে হবে ব্যাখ্যা করতে হবে ওনাকে বলার সুযোগ দিতে হবে একটা বিচার হবে না ওয়ান সাইডের বিচার হয় না আর ওয়েট এটি সরি দেন এটি সরি করবেন এটি সরি আছে এটি সরি দেন এটি সরি আছে আছে তো কি বলতে আপনি নাম্বার দিয়ে কেন বলতে পারেন আপনি মেজাজ থেকে চিন্তা করেন মেজাজ থেকে চিন্তা করেন আপনার কোনো কমিউনিকেশন নাই আপনারা তো কমিয়েছিলেন আপনার কোনো কমিউনিকেশন আপনার নেবার থেকে উনি চিঠি দিয়েছেন উনি 31 তারিখ আমরা আমি চিঠি রিপ্লাই দিয়েছি বাই অর্ডার ফেডারেশন 6 এপ্রিল এরপর কোনো কমিউনিকেশন নাই আমরা ভাবলাম উনি স্যাটিসফাইড Next, please. Please. Business advisory committee report. Ethics committee. तो ये हमें सिस्टम में आने ethics committee. अच्छा बिना करा दारू पीने का लिखा होगा. आगे. Honorable speakers. See. সবার পরবর্তী আলোচনা বিষয় হল বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট পেশ বিবেচনা ও গ্রহণ করা বিধানসভার বর্তমান অধিবেশন 7 জুলাই শুক্রবার 2023 তারিখ থেকে 13 জুলাই বৃহস্পতিবার 23 তারিখ পর্যন্ত বিধানসভার বিভিন্ন আলোচনা বিষয়গুলো বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে সভায় নিবন্ধ সুপারিশ করেছে সেই রিপোর্টটি সভায় পেশ করার জন্য আমি মাননীয় উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিধানসভার বর্তমান অধিবেশনে 7 জুলাই শুক্রবার 2023 তারিখ থেকে 13 জুলাই বৃহস্পতিবার 2023 তারিখ পর্যন্ত বিধানসভার বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে সময় নির্বাচিত সুপারিশ করেছে তার রিপোর্ট সভায় পেশ করছি। এই রিপোর্টটি হাউসে বিবেচনার জন্য এবং অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রস্তাব উত্থাপন করতে মাননীয় উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি।
মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি প্রস্তাব করছি যে বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ধারণের সহিত এই সভা একমত। মাননীয় অধ্যক্ষ মহোদয় কর্তৃক প্রস্তাবিত প্রস্তাবটি এখন ঘুরে দিচ্ছি। প্রস্তাবটি হলো বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ধারণের সহিত এই সভায় একমত। যারা এই সভার পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাব বিপক্ষে না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারা সংখ্যাগরিষ্ঠ, অতএব রিপোর্টটি সভা কর্তৃক গৃহীত হইল। এখন রেফারেন্স পিরিয়ড, আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলো পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভায় উত্থাপন অনুমতি দিয়েছি। এখন মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস এবং শ্রী বিমল হোসেন কর্তৃক যুগ্মভাবে আনিত রেফারেন্স পিরিয়ডের বিষয় করতে সভায় উত্থাপন অনুরোধ করছি। সরি মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখন প্রশ্ন করবো। আমি সদস্যের নাম বাবু দাস, বাবু দাস, বাবু দাস, মাননীয় সদস্য শ্রী বিরোধী সিনহা, মাননীয় সদস্য শ্রী বিরোধী সিনহা। মাননীয় স্পিকার সাহেব, এডমিটেড কোয়েশ্চেন নাম্বার 25। মাননীয় মন্ত্রী, মাননীয় স্পিকার সাহেব, মাননীয় মন্ত্রী মহোদয় উত্তর দিন। মাননীয় সদস্য যে কোয়েশ্চেনটা, বর্তমান রাজ্য সরকার রাজ্য বাকর সমিতি পরিমাণ 373 রেকর্ড এবং রাজ্য আসতেশ্বর ভারতী মসজিদ রয়েছে। সুদীপবাবু, আপনার দলের মানসিক অবস্থা কেমন হয়ে যাচ্ছেন? তৃতীয় প্রশ্ন নিয়েছেন যুব হবে, তৃতীয় প্রশ্ন নিয়েছেন যুব হবে। শ্রীমতী স্বপ্না দেবনা, শ্রী রঞ্জিত দেবনা, শ্রী দিলীপ কুমার রিয়ান ও শ্রী বিশ্বজিৎ কলই এবং শ্রী পাঠানলাল দাদিয়া মহোদয়া। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায়, মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায়, মাননীয় শ্রী গোপাল চন্দ্র রায়। আমি বলছি স্যার, আমার মনে হয় লিডার হাউস ছুটি থাকেন, লিডার হাউস ছুটি থাকেন। আর রতনবাবুকে বললো আপনার যদি দিতে ছিলেন, what is this going on? You are spoiling the efficacy and dignity of the house. What is this? মাননীয় সদস্য শ্রী বিশাল বর্মন মহোদয়, মাননীয় সদস্য বিশাল মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এডমিটেড কোয়েশ্চেন নাম্বার 99। মাননীয় মন্ত্রী মহোদয় উত্তর দেবেন। প্রশ্ন করেছেন তো? সুশান্ত চৌধুরী বাবু, যিনি কমেন্ট করেছেন আমরা সেই না কোনো ফ্রেন্ডস পাবেন না, ত্রিপুরার কোনো মানুষ আপনাদের বিলিভ করবে সুশান্ত বাবু, আমার ভয় হয়েছে, প্লিজ ডোন্ট ফাইট অ্যাকশন, প্লিজ 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 শান্ত বাবু, শান্ত বাবু, শান্ত প্লিজ। মাননীয় প্রশ্ন 1, মাননীয় বিধায়ক শ্রী কিশোর বর্মন যে প্রশ্ন রেখেছেন, ইহাটি সত্য যে নজর বিধানসভা নির্বাচনী কেন্দ্রে অন্তর্গত এলাকাতে কোনো মহিলা মহাবিদ্যালয় নেই? উত্তর হচ্ছে হ্যাঁ, ইহা সত্য যে নজর বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত এলাকাতে কোনো মহিলা মহাবিদ্যালয়। 2 নম্বর প্রশ্নটি করেছেন উক্ত এলাকায়
মহিলা বিদ্যালয় স্থাপনের কোনো পরিকল্পনা দপ্তরে রয়েছে কিনা? উত্তর হচ্ছে উত্তর এলাকায় মহিলা মহাবিদ্যালয় স্থাপনের কোনো পরিকল্পনা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের আপাতত নেই। প্রশ্নটি থাকলে পরে লাগা চালু হবে। যেহেতু 2 নম্বর প্রশ্নের যে উত্তর দেওয়া হয়েছে সেই কারণে এই পরিকল্পনা প্রশ্ন আসবে। সাপ্লিমেন্টারি আচ্ছা, মাননীয় প্রশ্ন করতে বলছি, তিনি প্রশ্ন তুলবেন, তিনি প্রশ্ন তুলেছেন, উনি দুটো করে সাপ্লিমেন্টারি করতে পারবেন, ওনার সামনে আরেকজন আরেকটা, ও 3টে করে টোটাল সাপ্লিমেন্টারি অ্যালাউ করবো। ঠিক আছে, বলুন। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আমি আপনার মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রীর অবগতির জন্য জানতে চাই। স্যার, আমি গত 2 বছর ধরে বছরে যারা যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করছে তাদের বাড়ি বাড়িতে গিয়ে তাদেরকে আমি উৎসাহ বর্ধন করছি। সেখানে আমি লক্ষ্য করলাম যে আমাদের বছরের কোনো গৌরবের ব্যাপার যে আমাদের এখানে ছাত্র চাইতে ছাত্রী পাশের সংখ্যা খুব বেশি, কিন্তু তার সাথে এও পরিতাপের বিষয় যে অঞ্চলের ক্ষেত্রে দুর্ভাগ্যের বিষয় যে আমাদের এখানেই সবচেয়ে বেশি কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে। পাস করার পরে বা পাত্রত অবস্থায় যে 18 বছর পূর্ণ হচ্ছে তখনই অধিকাংশ মেয়েদের সেখানে দিয়ে দেওয়া হচ্ছে। আমি যখন বিষয়টা অনুসন্ধান করতে চেষ্টা করলাম, গার্জিয়ানদের সাথে কথা বললাম, তখন তারা একটা বিষয় আমার সামনে এনেছেন। বিশেষ করে সেখানে নিম্ন মধ্যবিত্ত পরিবার বা মধ্যবিত্ত সীমার নিচে বসবাসকারী পরিবারের সংখ্যাই সবচেয়ে বেশি। আমাদের এখান থেকে হয় বিশালগড়, নয় উদয়পুর, নয় ওইদিকে বিরোধিয়া, নয় আগরতলা, এই সমস্ত কলেজে আমাদের মঞ্চ থেকে অত্যাধিক দিয়ে আমাদের এখানে সোনামুড়া কলেজ আমাদের আছে, কিন্তু সোনামুড়া কলেজে আজকাল গার্জিয়ানরাও সোনামুড়া ছাত্রীদের পাঠাতে ভয় পাচ্ছেন। কারণ হচ্ছে সেখানে আজকাল লাভ জেহাদের যে ভারতবর্ষ জুড়ে দেখা যাচ্ছে তার প্রকোপ আমাদের এখানে শুরু হয়েছে, যার ফলে গার্জিয়ানরা এবং ছাত্রীরা সেখানে এদের ভয় পাচ্ছেন। তো সেই কারণে একটা বড় কারণ আছে। তাছাড়া আমাদের মহিলারা নলছড়ের মধ্যে বিশেষ করে সারা ত্রিপুরাতে আমরা যে মহিলাদের সাথে যে যুক্ত আমাদের অঞ্চল কিন্তু সবচেয়ে এগিয়ে আছে, অর্থাৎ আমাদের মহিলারা সেখানে স্বাবলম্বী হতে চান সমস্ত দিক থেকে। তো সেই ক্ষেত্রে কিন্তু দূর দূরান্ত থেকে ছাত্রীরা আসতে এরকম লোকাল যে কনভেন্স আছে না সোনামুড়া হয়ে যেতে পারছেন। স্বাভাবিক কারণে এখানে আমাদের একটা মহিলা কলেজ স্থাপন করা আমাদের খুবই দরকার। বিশেষ করে আমাদের এই কম বয়সে বিয়ে রোধ করার ক্ষেত্রে এবং মহিলাদের স্বাবলম্বী করার ক্ষেত্রে শিক্ষাটা সমাধান এখানে যে বিষয়টাকে উত্থাপন করে যে ওখানে একটা মহিলা কলেজ করা যাবে। আমি আপনার মাধ্যমে অবগত করতে চাই বিধানসভা এলাকার করিমগঞ্জ মহাবিদ্যালয় সোনামুড়াতে অবস্থিত তার সন্নিকটে একটা রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশাল, সেটা সব এলাকায় চলে। তো ভবিষ্যতে আমরা চাইছি আমরা চাই সংখ্যাগত এর পাশে আর কোনো কলেজ আছে কিনা এটাই বিবেচনা করে নিশ্চয়ই বিবেচনা। ঠিক আছে, মাননীয় সদস্য শ্রী রাহুল দামাতে মহোদয়। রাহুল, নমস্কার স্পিকার মহোদয়। আমার কোশ্চেন টু স্টার্ট 105. কোশ্চেন নম্বর 105। প্রশ্ন, রাজ্য বহিরাজ্য বিধায়ক ও মন্ত্রীদের ভ্রমণ ভাতা ট্যাক্সি ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? উত্তর, রাজ্য বহিরাজ্য বিধায়ক মন্ত্রীদের ভ্রমণ ভাতা ট্যাক্সি ভাড়া বাড়ানোর সরকারের এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। 2, বিধায়ক ও মন্ত্রীদের ভ্রমণের সময় ভাড়ার রসিদ নেওয়াটি এক্সেমশন দেওয়ার সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? বিধায়ক মন্ত্রীদের ভ্রমণের সময় ভাড়ার রসিদ নেওয়াটি এক্সেমশন দেওয়ার জন্য আইন সংশোধন করা প্রয়োজন। সাপ্লিমেন্টারি আমার বিষয়টা হচ্ছে কি, যেটা যেমন করি হোক আইন করি হোক যেমন করে থাকে এটা করার কারণ
দেখা গেছে আমরা বিদেশে যখন বা মুখের থেকে বছরের একবার আমাদের যে ভ্রমণের বিষয় বা কোনো অফিসের কারণে বাইরে যাওয়ার বিষয় তখন দেখা গেছে স্টেশন থেকে এয়ারপোর্ট থেকে ত্রিভুবন ক্যালকাটা বা দিল্লি তখন যাওয়ার পর দেখা গেছে ট্যাক্সি তো ওইখানে বা যে বর্তমানে যে তাই হয় কিন্তু দেখা গেছে যে এটা প্রভিশন আছে 26 সময় তখন তাদের এখান থেকে ট্যাক্সিওয়ালা এখান থেকে মানি রসিদ দিয়ে আনতে হবে। তো ভারতের সংবিধানে সংসদীয় উচ্চ পদাধিকারী এবং সম্মানদায়ী বলা যেতে পারে এমএলএ এবং এমপি দেখা গেছে পার্লামেন্টের সেন্ট্রাল হলে শুধু এমএলএ এবং এমপি প্রবেশ করতে পারে এটা দেখা যায়। অথচ অত্যন্তপূর্ণ ইয়েতে ডিগনিটি মানে ইয়ের জন্য পদে থাকার পরেও ওইখানে ট্যাক্সি তারপর ট্যাক্সিওয়ালার পেছনে পেছনে রসিদের জন্য যাবো এটা সত্যি ঠিক নয়, এটা অবশ্যই দেখা উচিত। এবং এরকম আমার কিছু তথ্য আছে যেগুলি দেখে এটা নিয়ম পরিবর্তন করা যেতে পারে। বিভিন্ন এনজিও বা যেটা সেমি গভর্নমেন্ট বলতে পারে যে ওএনজিসি বা এইসব যারা প্রক্রিয়া আছেন নবরত্ন ওনারা এগুলি কেন যে কতগুলি ফিক্স তাদের যেমন একটা এয়ারপোর্ট থেকে একটা সিটি বা দিল্লি এয়ারপোর্ট থেকে দিল্লি ত্রিভুবন বা এটা তাদের গেস্ট হাউস ওগুলো ফিক্স করে দেওয়া হয় আপ অ্যান্ড ডাউনে। আপনি যেখানে যান ওইখানে আপনি যান দেওয়া হয়। এবং এর সাথে দেখা গেছে এয়ার টিকেটের ক্ষেত্রেও আমাদের কিছু বিষয় বিবেচনা করা দরকার, কারণ ওই 2016-তে দেখে দেখলাম অনেক জায়গার মধ্যে অনেকটা বৈষম্য হয়ে আছে। তো কতগুলো জায়গার মধ্যে দেখা গেছে অনেকটা আমাদের ক্ষতি স্বীকার করতে হচ্ছে। তার জন্য স্পিকার মহোদয় আমার এখানে মোটামুটি একটা তথ্য আছে, সময়টা বাঁচানোর জন্য আমি আপনাকে দিয়ে দেবো। তবে আমার একটা আবেদন থাকবে অনুরোধ থাকবে যে মানি রিসিট ব্যাপারটা এক্সামশন করা। আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে এখানে যাওয়ার যে বিষয়গুলি বিষয় এগুলি এয়ারপোর্ট সিটি এবিসি ক্যাটাগরি এসব কিছু আছে এগুলি দেখে হাতে করা হয় এবং নিয়ম তৈরি করা হয়। তো প্রয়োজনগুলো আমি এটাকে আপনার কাছে দিতে পারি। ধন্যবাদ। মাননীয় মহোদয়, আমাদের রাজ্য বিধানসভায় একটা আইন রয়েছে 2008-এ, পরবর্তী সময় লেটেস্ট আমরা যেটা অ্যামেন্ডমেন্ট করেছি 2019-এ। ওই সময় আমাদের ভ্রমণ ভাতা থেকে আরম্ভ করে ডিএটি এগুলো সব লাগু করে দিয়েছিলাম, যদিও আমাদের রাজ্যে তবুও অন্য রাজ্যের তুলনায় কম। যাই হোক, যে বিষয়টা উনি বলছেন যে তোমার ওই যে রিসিপ্টটা আমার রসিদ দেওয়াকে এক্সেপশন দেওয়ার জন্য আইন সংশোধন করা প্রয়োজন। এটা ব্যাপারটা হলো এটা আমরা কোনখান থেকে এনেছি? আমরা এনেছি ইন রেসপেক্ট অফ জার্নি অন ট্যুর টু ফার্স্ট গ্রেড অফিসার সার্ভিং ইন কানেকশন উইথ স্টেট অফিসার। রাজ্য সরকার যারা গ্যাজেট অফিসার ফার্স্ট গ্রেড তাদের কীভাবে করে সেটাকে আমরা ফলো করছি। এই জন্য আমরা বিলে এটা পেয়েছি রিসিপ্ট কেন লাগে, নতুবা ভিডিও কীভাবে বিল পাস করবে। এখন বর্তমানে আধুনিক ব্যবস্থা দেখা গেছে অবশ্য রিসিপ্ট পায় না, ফ্যাক্ট রিসিপ্ট পায় না, ফ্যাক্ট কিন্তু তাহলে কী করবে? তাহলে গ্যাজেট অফিসাররা কী করে? তারা করে কি নিজেরা সেলফ সার্টিফিকেট দিয়ে অটোমেটিক এটাকে, কারণ যেহেতু যদি আমি কিছু না দিই ডিগ্রি পাস করবে এটাকে আটকে দেবে, আটকে দিয়ে আছে ওরা গ্যাজেট অফিসার কোনো নাগরিক অফিসার এবং এমএলএ অবশ্যই আমরা রেসপন্সিবল। সেক্ষেত্রে আমার মনে হয় উন্নয়ন দেখা গেছে অ্যাসেম্বলি ক্ষেত্রে সেক্ষেত্রে এমএলএ গ্রহণ করে আসে, যেমন এয়ারপোর্ট টু ত্রিভুবন সেখানে যে একটা ধার্য না সেখানে একটা এমএলএ সাহেব ঘুরে এসে সেলফ সার্টিফিকেট দিয়ে দেয় কিন্তু দেখতে হবে 300 টাকার চালের মধ্যে যদি 1000 টাকা দিয়ে সেটা আমার এটা করবে না, কিন্তু রেসপন্সিবল এমএলএ রেসপন্সিবল। সুতরাং আপনার অ্যাসেম্বলি সবাইকে আমাদের সেক্রেটারিকে দেশ কোনো সমস্যা না, রাজ্য সরকারের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখানে যেহেতু আপনার সেক্রেটারি সেই জন্য সেলফ সার্টিফিকেট যদি দেয় না এটাকে গ্রহণ করা উচিত। আমার মনে হয় আপনাদের লোকটা ঘোষণা করতে পারেনি, উনি বলে সরকার থেকে একটা ধার্য চাইছেন কত টাকা আপনি এত টাকা করতে ফিক্স কম হোক বেশি হোক না, এটা ভুল। আমি ধরুন আমি অনেক কিলোমিটার জানি দেবো কি আমি পারবে না, আরে আমি তো 24 টাকা দিলাম কিলোমিটার কেন বিচল দেবো? এটা তো আমি উনি এসে বলবে এমনিতে বিশ্বাস করতে আপনি বিষয় বললেন এটা আমি একটা কথা বললাম, আমরা এয়ারপোর্ট থেকে ত্রিভুবন যদি 300 বা 400 টাকা যান যেতে লাগে লাগে এমনি কথা মিথ্যা কথা বলবো না। হ্যাঁ 300 টাকা কিন্তু 3000 বলে নিশ্চিত না, এটা নিয়ে সন্দেহ থাকবে আর আমরা এসে করবো না। সেলফ যদি সার্টিফিকেট দেয় এটাকে গ্রহণ করা উচিত। এটা আমাদের গভর্নমেন্ট গ্যাজেট অফিসারের ফার্স্ট অফিসারের দায়িত্ব হচ্ছে। তাহলে আমরা তারপর যদি অ্যামেন্ডমেন্ট করতে হলে এটা টোটাল কিন্তু স্টেট গভর্নমেন্টের নদীগুলিকে অ্যামেন্ডমেন্ট করতে হবে। আমরা ওখান থেকে আমরা এনেছি লিস্ট দিলে তো আমরা এভাবে তাহলে এটা ওখানে কোথায় যাবে আমি করে থাকি ওই যে বাইরে গেলে 300 কিলোমিটার হবে 300 কিন্তু তৈরি হবে যা হবে। এটা আমার প্রশ্ন সেখানে এটা রিসিপ্ট চাচ্ছে, রিসিপ্ট যদি না আনতে পারে কেউ আনতে পারে যদি কোনো না রাখেন মডার্ন সিস্টেমে রিসিপ্ট পাবেন না। ইন দ্যাট কেস সেলফ সার্টিফিকেট দিলে আরেকটা বিষয় এখানে আছে, দেখা গেছে যে এখনো এমএলএদের জন্য এসি 2 টায়ার বা 5 এসি এসব দেওয়া আছে। এটা এয়ারে এখান থেকে দিল্লি বা জম্মু এসব কিছু দেওয়া হচ্ছে না। অথচ দেখা গেছে এসিতে যেতে গেলে পর আমাকে ক্যালকাটা যেতে 100 কিলোমিটার যেতে হবে। তো এতে সময়ের সাপেক্ষ, তার জন্য দেখা গেছে যেমন আগরতলা থেকে ক্যালকাটা যেতে আমরা আসাম থেকে করি না, এটা স্পেশাল জমি হিসাবে বিভিন্ন কর্মচারীর ক্ষেত্রেও ওরা ডাইরেক্ট এখানে পারমিটেড এরকম জিনিস পাইয়া এগুলি ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও অবশ্যই এটা হওয়া উচিত। সময়ের বিষয় এখন এয়ার ফেরত এরকম না যে পরশুদিন পাটনা থেকে বাইয়া ক্যালকাটা হয়ে আসলো আপ ডাউন মারতে ভালো থাকা গেছে, অথচ আপনি সময়ে যাবে আর বাইক রুটে এড়িয়ে গেলে পর মোটামুটি এগিয়ে চলে যায়। তো তার জন্য এটাও আবেদন থাকবে যে এয়ার ট্র্যাকটা কতগুলি জায়গার মধ্যে এটা ফিক্স করে দেওয়া, মানে এই জায়গার মধ্যে এয়ার ট্র্যাক পারমিটেড এইভাবে। এখানে
এখানে ব্যাপারটা কি, যে বিষয়টা করতে হবে, স্বপ্নদেবনা, রঞ্জিত দেবনা, ফিলিপ কুমার দেব প্রিয়ান বিশ্বজিৎ কবির পারফরমেন্স মারিয়া একটা কোশ্চেন ছিল এমএলএদের একটা মাথা ছিল, সেই সময় কোশ্চেন ছিল আমরা কবিতা শুনতেন। আমরা সর্বশেষ 2019-এ যা ছিল সবকিছু ডাবল করে দিয়েছিলাম, তারপরে ওনারা যে তুলনা কম। যখন কোশ্চেনটা এসছে আমরা মুখ্যমন্ত্রী মন্ত্রী সাথে আলোচনা করেছি, ওনারা বলেছেন ঠিক আছে মানে ডিসকাস করে এই ফিউচার এখনই এই মুহূর্তে আমরা কমিটমেন্ট করবো, যে ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে সেই জন্য পরবর্তী সময় তখন এগুলো অ্যামেন্ডমেন্ট করবো। এই সবটা কিন্তু অ্যামেন্ডমেন্ট যা যা সিস্টেম আছে আমি অ্যামেন্ডমেন্টের বাইরে কিছু করতে পারবো। আমরা ওই ব্যাপারগুলো কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি, যদিও অনলি একটি কথা আসলে ঈশ্বরের থেকে এসছে, যদিও ওনারা বলেনি, তবুও আমরা নিজেরা চিন্তা করছি কীভাবে আগামী দিনে একটু টাইম দিতে হবে, ওইগুলো আমরা চিন্তা ভাবনা করছি। অন্যতম থ্যাংক ইউ। মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী এখন পাতা নিয়ে বলেছেন, আমরা ছিলাম না হয়তো, আই ডোন্ট নো হোয়াট ওয়াজ দি ডিসকাশন। উনি বলেছেন যে একটু সময় নিয়ে একটা কিছু করবে। আই জাস্ট ওয়ান্ট টু ড্র দি অ্যাটেনশন অফ দি হাউস। এটা অনেকেই বলবে যে জনস্বার্থ বাদ দিয়ে মন্ত্রীরা এমএলএরা নিজেদের বেতন ভাতা বৃদ্ধি করতে চাইছে, এটা লেখালেখি হবে, মানে যারা ফটো তুলছে লিখবে কালকে যে জনস্বার্থ বাদ দিয়ে এমএলএরা নিজের কথাই বলেছে। আপনারা লিখুন, নো প্রবলেম, কিন্তু এমএলএদের মন্ত্রীদের তাদের নিজস্ব কথা আছে। আই টেল ইউ এই বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারটা হাউ মাচ ইট উইল ওয়ার্ক ফর দি ট্রেজারি বেঞ্চ আই ডোন্ট নো। এখানে আমরা যতজন আছি অল অফ আস উই আর ভেরি এফেক্টেড। আমি 2003-2008 পর্যন্ত এমএলএ ছিলাম, রাজনৈতিক চিত্রবিত্র অনেকটা বদলে গেছে। ঘুম থেকে উঠা মাত্রই যখন কোনো ফোন রিসিভ করি টাকা চাই, এমএলএদের তো কোনো টাকা দেওয়ার কোনো ব্যবস্থা থাকে দপ্তর নেই, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স মেয়ে ভর্তি করতে পারছে না, টাকা লাগবে, জীবিতে ভর্তি আছে, পয়সা দিতে হবে, এন্ড উই নিড টু গিভ ফ্রম আওয়ার দিস দেয়ার মিনিমাম স্যালারি। আমি সেদিন নাগাল্যান্ডের সেক্রেটারির কাছে যখন ফোন করলাম যে নাগাল্যান্ডের এমএলএরা, নট মিনিস্টার্স, নট অপোজিশন লিডার বা অন্যান্য যারা মাননীয় মন্ত্রী মহোদয়গণ আছে, ওনাদের স্যালারি না, উনি এমএলএ। এবং আমি শুনেছি নিশ্চয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী সেটা খবর দিয়েছেন এখান থেকে, ওরা বলেছে খবর তো অলরেডি নিয়ে গেছে এখান থেকে। বললাম আমি 2 বার দিচ্ছি, আমাকে দিন বলছে এমএলএদের সেখানে বেতন 1,60,000 টাকা। দিস ইজ ইন নাগাল্যান্ড। অরুণাচলে কেমন স্যালারি সেখানে খুঁজ নিয়ে দেখেছি 1,20,000 টাকা। তেলেঙ্গানায় খবর নিয়েছি সেখানে এমএলএদের বেতন 2,50,000 টাকা প্লাস 25,000 টাকা ফর হাউস। তো 2,75,000 সেখানে পাচ্ছে। একই দেশের মানুষ, এন্ড উই আর ল্যান্ড অফ সি। ভারতবর্ষের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা হলো আসাম দিয়ে যাও, আর না হয় আমরা ফ্লাইটে করে কলকাতায় গিয়ে ভারতবর্ষের সাথে যোগাযোগ রাখতাম। সো আওয়ার এক্সপেন্ডিচার ইজ মোর। ত্রিপুরায় যখন যে কোনো লাস্ট কখন হয়েছে আমার তো জানা নেই, সেই কাল থেকে যখন এমএলএদের মন্ত্রীদের বেতন ভাতা বৃদ্ধি হলো, আই থিঙ্ক দেয়ার আফটার সেন্ট্রাল গভর্নমেন্ট তার কর্মচারীদের জন্য পে ইনক্রিজ করেছে। আপনারা যারা সরকার আছেন, আপনারা এখানকার সরকারি কর্মচারীদের আপনারাও ইনক্রিজ করেছে। তো একই বাজারে এমএলএরা কর্মচারীরা বাজার করতে যাবে, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, ইনফ্লেশন তো আছেই দেশের মধ্যে। এই পরিস্থিতিতে যা বেতন ভাতা আমরা পাচ্ছি, আই থিঙ্ক দিস ইজ নট সাফিসিয়েন্টের কথা বলছি না, এটাতে কোনো অতি সম্ভব। তো এখানে লাভ লজ্জা রেডি কোনো লাভ নেই। আমরা যেহেতু সমস্ত রাজ্যের মানুষের সাথে আমরা কাজ করবো, কিন্তু আমাদের বিধায়িকা বলছিলেন যে গাড়ির খরচ এভরি মান্থ শি স্পেন্ডিং 42,000। 80,000 থেকে 42,000 টাকা যদি গাড়ির খরচে চলে যায়, থাকবে নাকি? নাকি দিতে। এবং আমরা অনুরোধ করবো, এটা আমার ব্যক্তির বিষয় না, এটা সমস্ত বিধায়ক দল এবং মন্ত্রী মহোদয় মানে ওনারাও স্বীকার করবেন যে চলুন এই স্যালারিটি কিভাবে ইনক্রিজ করা যায় এটা দেখবেন। একদম ঠিক সো মাচ অফ টাইম, কারণ আমরা জনগণের কাজ করি বলে আমাদের স্যালারি ইনক্রিজ করা যাবে না, এটা ভালো। আমাদেরও তো উই হ্যাভ টু লিভ আওয়ার লাইফ, আমাদেরও একটা খরচ আছে, আমাদেরও ঘর সংসার আছে, এবং সেটাকে ঠিক রেখেই জনগণের কাজ করবে। আর এটা একজন এমএলএ কে দেওয়া হচ্ছে, এটা একটা মন্ত্রীকে দেওয়া হচ্ছে। যেদিন আমি এমএলএ থাকবো না আমি সেটা পাবো না, যেদিন আমি মন্ত্রী থাকবো না আমি সেই ফেসিলিটিস পাবো না। সো প্লিজ থিঙ্ক ইফ দিস ক্যান বি টেকেন কেয়ার অফ, এবং এটা আমাদের স্বার্থ বলে নয়, জনস্বার্থে এটা করবে। থ্যাংক ইউ। মাননীয় মহোদয়, আমি তো আগে বলেছি আমাদের একটা কোশ্চেন ছিল, কোশ্চেন আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছি, অর্থমন্ত্রীর সাথে আলোচনা করেছি। আমরা এই দেশে একটা মিনিমাম সম্মানের জায়গাতে আনতে পেরেছি। দেখবেন এমএলএদের স্যালারি ছিল 24,210, আমরা এটা করেছি 48,400 কোটি। গভর্নমেন্ট চেপে 25,890, 51,780। রিভাইভেশন 25,890, 51,780। কিন্তু সব মিলিয়ে এমএলএরা 80,540 টাকা পাচ্ছে। খুব কম ছিল, খুবই কম ছিল। আমরা এসব সব কিছুতে আমরা অ্যারেঞ্জ করেছি 19, স্যালারি ডাবল, অল ডাবল, স্যালারি ডাবল, সামথিং লাইক ডাবল, নিউ সেকশন হসপিটাল অ্যাকাউন্টস এটা করেছি একটা, গভর্নমেন্ট অ্যাকাউন্টস ডাবল, টিএডিএ ডাবল, এনএল টাইম ফ্যাসিলিটি আছে, এমএল জন্য নিউ সেকশন অ্যাড করছি। কি অ্যাটেন্ডেন্ট পাবে, একটা অ্যাটেন্ডেন্ট পাবে, তারা 11,380 করে পায়। সেক্রেটারি গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের সেক্রেটারি তার সাথে যে অ্যাটেন্ডেন্ট তার যে পয়সা পায়। কনস্টিটিউন্সি অ্যালাউন্স আমরা বাড়িয়েছি, ছিল 5,970, আমরা করেছি 11,940। আমরা পোস্টাল অ্যালাউন্স ছিল 1,970, রয়েছে 3,940, সব কিছু বাড়িয়েছি। তারপরেও আমি মনে করি অন্যান্য রাজ্য তোমরা এবং জিনিসটা বিবেক করে যে মাধ্যমে বিষয়টা সবাই
স্বাভাবিক বিষয়টা, কারণ এমএলএ ভালোভাবে কাজ না করে তাদের জনগণের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি আগে যিনি ছিলেন মানে 18 আগে, সেই দৃষ্টিভঙ্গি আমাদের সরকার কাজ করে না। আমরা জানি যদি এমএলএরা ভালোভাবে কাজ না করতে পারে জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হবে। সেই জন্য আমরা গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছি, এটা বেশি ইন্টারেস্টে যাচ্ছি না, গভর্নমেন্ট একটা চিন্তা ভাবনা করছে আগামী দিনে কিভাবে কি করা যায়। তবে আমাদের সাথে আলোচনা করে আগে যে পদ্ধতিগুলো আমরা করেছি সেগুলি আলোচনা করে কেউ আমরা জানি, আপনারা তো সাহস করে বলেছেন, আপনাদের ধন্যবাদ। যদি কেউ আছে জেগে ঘুমায় ওই আজকে মুশকিল, আমার যখন পাস হয় তারা নেয় না, যাই হোক তবু আমরা ব্যাপারটা দেখছি কিভাবে কি করা যায়। আশা করি মাননীয় অধ্যক্ষ মহোদয়, মানে আমি মাননীয় অধ্যক্ষ মহোদয় যেহেতু অ্যালাউ করেছে, আমি ছিলাম হাউসের মধ্যে, সিন্স ইট রিলেটস টু হিজ মিনিস্ট্রি অনলি। আরো একটা ছোট ব্যাপার আছে, ইফ ইউ অ্যালাউ মি আই ক্যান টেল। প্রশ্নটা ছিল হাউস বিল্ডিং অ্যাডভান্স নিয়ে। এটার মধ্যে বিশাল গ্যাপ রয়ে গেছে। আমি স্টাডি করেছি ইন দি লাস্ট 2 days। আমি দেখেছি যে আই টুক লোন ইন দি ইয়ার 2005 5 লাখ লোন নিয়েছে এবং সেই ঋণ আজ অব্দি আমি পরিশোধ করছি, এবং আমি জানি না আমার জীবন্তকালে এই ঋণ হবে কিনা। এভরি মান্থ দিয়ে ডিডাক্টিং। এ কেন হলো? আই ওয়াজ শক। আমি প্রথম দিন থেকেই দিচ্ছি, এখনো কেন শেষ হবে না? বলছে আপনার তো আরো 2,72,000 টাকা আছে। কি বলছেন? আমি 5 লক্ষ টাকা ঋণ নিয়েছি 2005 সালে এবং এখনো আমার 2,72,000 টাকা পে করতে হবে। কারণ বলছে পরিশোধীয় বিষয়ে বলতে এটা জানবেন 5% ওয়াজ ইন্টারেস্ট রেট। তো আইনটা কি বলছে যে 15 বছর কোনো ইন্টারেস্ট দেওয়া হবে, ইন্টারেস্টটা জমতে থাকবে 15 ইয়ার্স ইউ উইল অনলি পে দি প্রিন্সিপাল অ্যামাউন্ট। এবং এই যে 15 বছরের ইন্টারেস্টটা আফটার 15th ইয়ার এটা ডিডাকশন। এন্ড অলসো দে সে 180টা ইনস্টলমেন্টে এই ঋণটা পরিশোধ করতে হবে। মাই পয়েন্ট ইজ এই যে 15 বছর এইভাবে ঋণ বাড়তে ইন্টারেস্ট রেটটা বাড়তে আই হ্যাভ ক্যালকুলেটেড, একদম ভেরি সিম্পলি ক্যালকুলেট করলেও 5 লক্ষ টাকার জায়গায় মিনিমাম 7.5 লাখ বা 8 লাখের কাছাকাছি আমাদের পরিশোধ করতে হবে। তো ব্যাংকের হিসেবে যদি আমরা ক্যালকুলেট করি 5 লক্ষ টাকা ঋণ দিয়ে যদি আমাকে 2.5 লক্ষ টাকা দিতে হয় তাহলে কাম যেন 50%। যদি 2 লক্ষ টাকাও দিতে হয় তাহলে 40%। এত ইন্টারেস্ট রেট যেহেতু এমএলএদের সাহায্য করার জন্য এই লোনটা দেওয়া হচ্ছে। Why don't you calculate simple? 5 লক্ষ টাকা দিলে 5%, তাহলে 25,000 হবে। এই 25,000 হবে ইন্টারেস্ট and 5 লাখ should be the principal amount. এইটা না হলে কি হয়? আরো একটা ব্যাপার হচ্ছে, this is one. My app is এটাকে একদম সিম্পল ইন্টারেস্ট হবে 5% or 10%। যদি 10% হয় 50,000 টাকা দেবে, 5 লাখ টাকা দিলে আমি 5 লক্ষ 50,000 পে করবো। 20% যদি হয় আমি 6 লক্ষ টাকা দেবো, 180 ইনস্টলমেন্ট। বাট ডোন্ট ক্যালকুলেট লাইক দিস, তাহলে এটা ব্যাংক থেকে বেশি করে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। নাম্বার 1। নাম্বার 2 হলো যেমন নাও আই ক্যান টেক অ্যানাদার 20 লাখ, কারণ আমি 5 লক্ষ নিয়েছি, 25 লক্ষ হচ্ছে আমাদের অনুমোদিত ঋণের পরিমাণ। দেন আমি যদি নাও ইফ আই টেক অ্যানাদার 20 লাখ, ওই 180 ইনস্টলমেন্টই কিন্তু আগে যে 180 ইনস্টলমেন্ট চলছিল, ধরুন নাও ইট ইজ 135, তাহলে আমাকে আরো 35 বা 45 ইনস্টলমেন্টে এই 20 লক্ষ টাকা শেষ করতে হবে। দেন আমাকে 25,000, 40,000, 50,000 করে পে করতে হবে। সো এটার মধ্যেও ইউ হ্যাভ টু লুক ইনটু ইট, সো দ্যাট আমি যদি 20 লক্ষ টাকা এখন নেই, এইটার ইনস্টলমেন্ট নতুন করে 180 টাকা হচ্ছে। ব্যাংকের ক্ষেত্রে অন্য হয়, ইফ আই টেক ইন ইয়ার 2005 তখনকার সিস্টেমে এটা ক্যালকুলেশন হবে। এখন আমি যদি ঋণ নিই এখনকার সিস্টেমে ব্যাংকে ক্যালকুলেট। তো বিধানসভায় যে ঋণের যে ব্যাপারটা আছে এটার মধ্যে কিন্তু একটু পরিবর্তন আনতে হবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, যখন অ্যামেন্ডমেন্ট আসবে এই বিষয়টা দেখবো। তবে সেক্রেটারি সাহেব আপনি লক্ষ্য রাখবেন আমরা কিন্তু আইনে কিন্তু সরল সুদের হার, সিম্পল ইন্টারেস্ট, আমরা কিন্তু কিউমুলেটিভ না, চক্রবৃদ্ধি আন না, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট না। যেমন ব্যাংকের ক্ষেত্রে যদি হাউজিং লোন নেই 8.5% থেকে 10.23%, যে কৃষির ঋণ নেয় ব্যাংকের 7% থেকে 13.25%, এবং বাণিজ্যিক লোন নিলে 8.70 থেকে 20% পর্যন্ত আছে। এখানে সিম্পল ইন্টারেস্ট যদি কোনো সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন যদি কোনো গন্ডগোল এক্সপিরিয়েন্স আপনার সময় রাখবেন, সেক্রেটারি বসে কোনো আমাদের এমন হতে পারে যারা ক্লারিক্যাল কাজ করছে তারা কত গল্প করছে, সিম্পল ইন্টারেস্টের বারে নিতে পারবো না কিন্তু আমরা। আগে কষ্ট একটা বছরে থাকে, পরবর্তী সময় বসা হয়েছিল, তারা রিড করছে, যেখানে সেক্রেটারি শুনছেন, শুনে এখানে আমাদের কেন সিম্পল ইন্টারেস্ট মানে সিম্পল, এখানে কোনো কিছু অসুবিধা হয় সেদিকে করেন। আর পরবর্তী সময় এখন 25 লক্ষ টাকা আমরা দিচ্ছি, আগে ছিল 5 থেকে 8 করে 25 আমরা লাস্ট টাইমে বাড়িয়েছিলাম 15 থেকে 25। তো এই বিষয়টা দেখবেন, এটা বোধহয় সিম্পল ইন্টারেস্ট থাকতে হবে, মুশকিল হয়ে যাবে, কারণ অ্যাসেম্বলিতে টাকা লাগে, সেই জন্য সিম্পল ইন্টারেস্ট থাকতে হবে যাতে অ্যাসেম্বলি কোনো টাকা না লাগে। মানে সেক্রেটারি ব্যাপারটা কিন্তু সিলেক্ট দেখবেন, দরকার হলে কালকে সেক্রেটারি আসছে, কালকে তাদের দেখে তারা এই বিষয়টা ডিল করছে, এগুলো দেখুন। ঠিক আছে, ধন্যবাদ। আপনি যে আমাদের ফ্যামিলি যদি বেতনটা দিলেন, পেনশনের করুন কাহিনীটা বলুন আগে দিয়েছিল, এখন পেনশন এমএলএরা আগে কত দিত এখন কত? আমরা পেনশন আগে তো এমএলএরা 17,250, আমরা করেছি 34,500। আমি শুধু জানি যে যত বেশি টাইম হবে পরবর্তী সময় আরো 325 টাকা করে আমার প্রত্যেক বছর পাবে, এটা দিয়েছি। শুধু জানা আমরা ফ্যামিলি পেনশন বাড়িয়েছি, এক্সেম্বলি মারা গেল তা তো স্বামী ক্লাস নিচেই হোক, তাকে আমরা করিয়েছি 11,500, আমরা করেছি 25,000। এবং স্পেশাল আমাদের এক্সিপিস্টার তাদের ছিল 1,440, তাদের 2,880। মেডিকেল ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস এক্সেম্বলি স্পাউস ছিল স্পাউস, নট অনলি স্পাউস, ডিপেন্ডেন্ট সান এবং আনমেরিড জবার তাদের মধ্যে যুক্ত করেছি, এবং এই জিনিসগুলো আমরা করেক্ট করেছি। তো স্পাউস, only dependent son and dependent unmarried or dependent direct daughter of the ex-member shall be entitled to medical treatment. এইগুলি কিন্তু আমরা ঢুকেছি, অনেক কিছু রয়েছে সেগুলি না।
তো আমরা জানি এমএলএ এক্স-এমএলএ লেভেলে যে কোনো একজন কাজ করেছে, সুতরাং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, সেটা যতটুকু সম্ভব আমাদের ক্ষমতা মধ্যে আমরা করছি। মাননীয় সদস্য শ্রী রজিত দাস মহোদয়। স্যার মাই অ্যাডমিটেড স্যার কোশ্চেন নং 132 132 মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক চিরঞ্জিত দাস মহোদয় যে প্রশ্ন এখানে লেখা হয়েছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে অমরপুর পাবলিক লাইব্রেরির নতুন বিল্ডিং নির্মাণ করার কোনো পরিকল্পনা দপ্তরে আছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, অমরপুর পাবলিক লাইব্রেরির নতুন বিল্ডিং নির্মাণ করার পরিকল্পনা দপ্তরে রয়েছে। প্রশ্ন করি থাকে কবে নাগাদ এই বিল্ডিংটি নির্মাণ করা হবে বলে আশা করা হয়? উত্তর হচ্ছে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য প্রস্তাব করা হয়েছে, প্রয়োজনীয় অর্থ অনুমোদন পেলেই নির্মাণ কাজ করা হবে। সাপ্লিমেন্টারি স্যার, অমরপুরের যে বর্তমান যে লাইব্রেরিটা আছে পুরান, একদম অনেক পুরান, অনেক পুরান বইতে আছে। এই লাইব্রেরি খুব দৈন্যদশা, এটা একদম উপরে যে টিনগুলো আছে সেগুলো এখন বৃষ্টি আসলে পরে সেই বৃষ্টির জলে পুরান বইগুলো নষ্ট হয়ে গেছে। এই ব্যাপারে একটা জায়গাও নির্দিষ্ট করা হয়েছিল এবং পিরামিড দপ্তর থেকে সেটাকে নির্দিষ্টভাবে তার একটা ইস্টিমেট করে দপ্তরের কাছে সেগুলো পাঠানো হয়েছে। মাননীয় দপ্তরের মন্ত্রীর কাছে আমি অনুরোধ করবো ওনার যে সদিচ্ছা এখানে প্রকাশ হচ্ছে সেটা হবে এর সাপেক্ষে এটা বর্তমানে আছে সেটাকে যাতে মেনটেন্স করে বইগুলোকে রক্ষা করা হয় এবং খুব দ্রুততার সঙ্গে নতুন বিল্ডিংটা যাতে করার জন্য ব্যবস্থা করে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে মাননীয় বিধায়ক মহোদয় বলেছেন যে অমরপুর পাবলিক লাইব্রেরির ভবন নির্মাণের জন্য একটা জায়গা অলরেডি বরাদ্দ হয়েছে, এটা সত্যি। এবং এই নতুন যে পাবলিক লাইব্রেরি হবে, তো তাদের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন আমাদের যে রাজ্যের পাবলিক লাইব্রেরি যে পরিকাঠামো উন্নয়ন বা কেন্দ্রীয় সরকারের যে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের অধীনে এগুলো থাকে। তো এর জন্য আমরা 50 লক্ষ টাকা অনুদান সাধারণত দিয়ে থাকি, তার জন্য আমরা পাঠিয়েছি, তার অনুমোদন এলে বাকি কাজ নিশ্চয়ই আমরা করব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পাবলিক লাইব্রেরি সম্পর্কে আমার একটি প্রশ্ন রয়েছে মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে। এই যে আমরা পাবলিক লাইব্রেরি এমনিতে খুব জরাজীর্ণ এবং খুব খারাপ অবস্থা রয়েছে এবং দুর্মূল্য এবং দুষ্প্রাপ্য বইয়ের সংস্থান সেই লাইব্রেরিতে রয়েছে। তো ইতিমধ্যে আমাদের মহকুমা আদালত সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্ট এখানে স্থাপন করা হবে, ভিত্তিপ্রস্তর অলরেডি করা হয়েছে এবং রিনোভেশনের কাজ চলছে। তো এই পাবলিক লাইব্রেরি শিফটিং এর জন্য যেহেতু পুরো জায়গাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের জন্য কোর্ট সেটাকে একুয়ার করেছে, তো সেখানে পাবলিক লাইব্রেরির স্থানান্তরণের প্রশ্ন আছে। সেই জায়গায় আমাদের নতুন করে লাইব্রেরি নির্মাণ করা এবং এর সাথে আপাতত আমরা বইগুলো পুরনো হাসপাতালের একটি কক্ষে স্থানান্তর করার জন্য পিডব্লিউডিকে দিয়ে আমরা একটা এস্টিমেট করেছি যাতে বইগুলোকে আমরা রক্ষা করতে পারি। তো রাজ্যের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনম্র আবেদন থাকে আপনার মাধ্যমে থেকে আমরা এই সুন্দর পাবলিক লাইব্রেরি যেখানে দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য বই রয়েছে সেই বইগুলি রক্ষা করার জন্য নতুন একটি পাবলিক লাইব্রেরি যেন করা হয় সেটাই আমার নিবেদন। মাননীয় বিধায়িকা যেটা বললেন বিষয়ে আমার যেহেতু এনেছে বিষয়টা আমরা দেখব, নিয়ম অনুসারে যা করার নিশ্চিত। মাননীয় সদস্য লাইব্রেরি সংক্রান্ত বিষয়ে আমার একটা বক্তব্য আছে। প্রথমত যে লাইব্রেরিমুখী আগে সাধারণ মানুষ ব্যবহার করতো, এখন সাধারণত লাইব্রেরিমুখী খুব কম হচ্ছে, বই পড়ার মানুষ কিন্তু আমাদের কোথায় গেছি সেখানে আমাদের। এক্ষেত্রে আমি এটা বলবো যে স্কুলের এবং কলেজের ছাত্রছাত্রীদের পাঠ্যক্রমের সঙ্গে রিলেটেড যে সমস্ত রেফারেন্স বইগুলো আছে এগুলো যদি পাবলিক লাইব্রেরিতে আমরা সরবরাহ করতে পারি এবং আমরা সেই সমস্ত ছাত্রছাত্রীদের যদি মনিটর করতে পারি তাহলে লাইব্রেরিগুলো অনেকটা প্রাণবন্ত হবে এবং ছাত্রছাত্রীরা বিশেষ করে ছাত্রছাত্রীরা তারা তাদের রেফারেন্স বইগুলো সেখান থেকে সংগ্রহ করতে পারে। তাহলে যে পাবলিক লাইব্রেরিমুখী হওয়া নতুন প্রজন্মের এটা একটা খুব দারুণ সুযোগ সেখানে মধ্যে তৈরি করে। আমি অনুরোধ করবো যে ডিপার্টমেন্ট মাননীয় মন্ত্রী এই বিষয়ে একটা উৎসাহ নিয়ে এগিয়ে আসে। বিষয়টা বিবেচনা হইল এবং আপনি আমার সাথে বা আপনি চিঠির মাধ্যমে আমাকে জানাতে পারেন, জানানোর পর আমি তা করার চেষ্টা করব। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি সারা ত্রিপুরাতে 25টা লাইব্রেরি আছে। এখানে বীরচন্দ্র স্ট্রিট সেন্ট্রাল লাইব্রেরি সবাই জানান, দোকান এখনো যায়। জেলা লাইব্রেরি আমাদের 7টা আছে, মহকুমা লাইব্রেরি 12টা আছে, ব্লক লাইব্রেরি 5টা আছে, রুরাল লাইব্রেরি 2টা আছে, টাউন লাইব্রেরি 1টা আছে, মোট 28টা। মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহারা বলবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার স্টার্ট কোয়েশ্চেন 125। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 1 নম্বর প্রশ্ন হচ্ছে রাজ্যের বেসরকারি স্তরের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাঠরত ছাত্রছাত্রীদের ফি স্ট্রাকচার নিয়ন্ত্রণের বিষয়ে রাজ্য সরকারের সুনির্দিষ্ট কোনো নির্দেশ আছে? উত্তর, রাজ্যের বেসরকারি স্তরের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাঠরত ছাত্রছাত্রীদের ফি স্ট্রাকচার নিয়ন্ত্রণের বিষয়ে রাজ্য সরকারের কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা নেই। সাপ্লিমেন্টারি স্যার, এই রাজ্যে বিভিন্ন বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং এই রাজ্যের ছাত্রছাত্রীরাই তারা বহিরাজ্যে গিয়ে পড়াশোনা করতে পারে না, দারিদ্রতার কারণে হোক বা অন্যান্য যে কোনো কারণে হোক, তারা এই রাজ্যের বেসরকারি স্তরের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হয় এবং তাদের উচ্চশিক্ষা সম্পন্ন করে। কিন্তু আমরা নিয়মিত লক্ষ্য করছি এবং আমাদের কাছে অভিযোগ আসছে যে বিভিন্ন বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মসজিদ মাফিক ফিস আদায় করা হচ্ছে এবং ভর্তির ফিস থেকে পরীক্ষার ফিস সমস্ত কিছু এবং ডেভেলপমেন্ট ফিস করে বিভিন্নভাবে অভিভাবকদের হয়রানি করা হচ্ছে। যেহেতু তারা আমাদের রাজ্যেরই ছাত্রছাত্রী এবং যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা এবং অভিভাবিকারা এবং এই বিদ্যালয়গুলো যেহেতু রাজ্যেই রয়েছে, তাই আমার রাজ্যের মাননীয় মন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার নিবেদন থাকবে যে রাজ্যের এই বেসরকারি স্তরের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাঠরত ছাত্রছাত্রীদের
ফ্রি স্ট্রাকচার নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার যেন একটা নির্দেশিকা তৈরি করে এবং তার নিয়মিত ভিজিলেন্স রাখে, যাতে ছাত্রছাত্রীরা সুন্দরভাবে তাদের পড়াশোনা শেষ করে জীবনের পরবর্তী পর্যায়ে যেতে পারে এবং অভিভাবক অভিভাবকদেরও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ছেলে মেয়েদেরকে যাতে সুন্দরভাবে পড়াশোনা করাতে পারে, সেদিকে যেন তিনি নজর দেন, সেটা আমার অনুরোধ থাকবে। বেশ মজা। রাজ্যে বেসরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আর্থিক ব্যবস্থার মাধ্যমে চলে। ওই যে বেসরকারি স্তরের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রছাত্রীদের ফি স্ট্রাকচার নিয়ন্ত্রণের যে প্রক্রিয়াটিও কর্তৃপক্ষ নিজস্বভাবে সম্পন্ন করে। তবে কোনো সুনির্দিষ্ট যদি অভিযোগ যদি আসে, নিশ্চয়ই উচ্চশিক্ষা দপ্তর খতিয়ে দেখবে এবং যথাযথ ব্যবস্থা নেবে। এখানে আপনাদের আমাদের শ্রীমতী সন্তানদের বললাম ওনার কোশ্চেন আছে, তাহলে সুযোগ দিতে চাই। সঙ্গে If you want, you can extend by 5 more minutes. So this question raised by Honorable MLA is a beautiful question. এটা আমারও এই ধরনের একটা প্রশ্নের ইচ্ছা ছিল, but I could not submit. এটা উচ্চশিক্ষা দপ্তরের রাজ্যের অনেকগুলো স্কুল হয়েছে, প্রাইভেট স্কুল, যে যা দাবে they are taking the fees. আমি এটা বলবো না যেটা বেসরকারি স্কুলকে সম্পূর্ণভাবে গভর্নমেন্ট কন্ট্রোল করুক, I not taking it. But there are certain fee items, fees দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যখন এদের ফি নেওয়ার যে রসিদগুলো আসে, at that time they have different items. কিছু আইটেমে গভর্নমেন্ট ক্যান কন্ট্রোল। এখন ওই স্কুলে বিল্ডিং তৈরি হবে এবং ডোনেশন চাইছে, they are given out কন্ট্রোল, কিন্তু ওয়াকান্ত স্কুলে যারা পড়াশোনা করবে, সেম গ্রুপ অফ পিপল মে স্টাডি ইন হোলি ক্রস স্কুল, ডন বস্কো স্কুল, একই রাজ্যে, একই দেশে, একই শহরে, and even among the private schools, হোলি ক্রস একটা স্ট্রাকচার, ডন বস্কো আর একটা স্ট্রাকচার, প্রাইভেটের মধ্যে ডিফারেন্ট স্ট্রাকচার দিয়ে যে যা ভাবে পাচ্ছে তারা ফিটা নিচ্ছে। তাতে কি হচ্ছে, দেয়ার আর মেধাবী স্টুডেন্ট, গরিব ঘরের অনেক বুদ্ধিমত্তা নিয়ে চলে এই সমস্ত ছেলেমেয়েরা, they cannot study in good schools because of this fee structure. এটার প্রতি সরকারের একটা নিয়ন্ত্রণ আনা, even for the schools also it is required. এটা তাহলে এনি প্রাইভেট স্কুল, আপনি বিশ্বাস করেন একটা মেডিকেল কলেজের স্টুডেন্টের যা মাসিক খরচ, দেখা যায় নার্সারি স্টুডেন্টের সেই খরচ প্রত্যেক মাসে। Why is this going to happen? ঠিক আছে, এটার উপর মাননীয় মন্ত্রী কথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটু দেখবেন যে এই ব্যাপারে কি করা যায়। মাননীয় স্পিকার স্যার, শুধু সকালের মতো ভিউ খাবার দিকে আমাকে শুরু দিতে এটা ইম্পর্টেন্ট কি ছিল, এডুকেশন নিয়ে যেহেতু কথাটা হচ্ছিল, তাহলে টাইম যাচ্ছে। জাস্ট দুই মিনিট বলতে পারবেন মনে হচ্ছে স্যার, 2 মিনিট আমি কষ্ট বলবো। গত বিধানসভার অধিবেশনে 2টা বিশ্ববিদ্যালয়ের জন্য যে বিলটা পাস হয়েছিল, সেইখানে আমি দাঁড়িয়ে বলতে চাইছিলাম যে বিশ্ববিদ্যালয়ের যে ফি স্ট্রাকচার, সেখানে ফি স্ট্রাকচারের কথা বলা হয়েছিল যে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়কে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে সেখানে ফি স্ট্রাকচার তারাই যেন ডিটারমিনেশন করে নির্ণয় করে সেই অধিকার ওই বিলে দেওয়া হয়েছে। সেদিনে আমি দাঁড়িয়ে বলতে চেয়েছিলাম যে অন্তত ফি স্ট্রাকচারের ক্ষেত্রে রাজ্য সরকারের একটা নিয়ন্ত্রণের যে পথটা দরকার ছিল সেই পথটা রাখবো, কিন্তু সেদিনে সেটাকে নাকচ করা হয়েছিল। আজকে যেহেতু এই বিষয়টা উঠেছে, যতটা বিশ্ববিদ্যালয় কলেজ আমাদের রাজ্যে আছে, সেইগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য ফি স্ট্রাকচার থেকে অন্যান্য যে সংযুক্ত বিষয়গুলি আছে সেইগুলিকে নিয়ে একটা নতুন আইন তৈরি করাবো। তাদের থাকুক, তাদের কারণে দিয়ে দিয়েছেন, অন্যান্য স্টেটে এটি করা হয়েছে, তাদের জন্য যে বিলটা পাস হয়ে গিয়ে আইন তৈরি হয়েছে, সেই কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ন্ত্রণ করার জন্য আবার আরো একটা আইন তৈরি হয়েছে, সেই আইন তৈরি করার জন্য আমি সেই আইন তৈরি করার জন্য কথা পাচ্ছি এই প্রকাশ করছি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমাদের বিরোধী দল নেতা এবং আরেকজন মাননীয় সদস্য যে প্রস্তাব রেখেছেন, নিশ্চয়ই এগুলো আমরা কিন্তু সবাই কিন্তু কি করি, এরকম আমরা কিছু করি না, কিন্তু প্রাইভেটের বিষয়টা কিন্তু অন্যরকম, বেশি দায়িত্ব দেওয়া যাবে না, আবার মানে নিয়ন্ত্রণ করা যাবে না, আবার ওরা ওদের মধ্যে যদি চলে তবে প্রাইভেট কিন্তু ইনভেস্টাররা আসবে, কিছু করবে, কিন্তু যদি দেখা যায় অ্যাক্সেস হচ্ছে কোন জায়গায় কোনো বিষয়, নিশ্চয়ই এগুলো ভালো থাকবে, এগুলো আমাদের নজরে আছে এবং দরকার পড়লে বিষয়টা আবার আমরা করে দেখবো, সবাইকে নিয়ে বলবো, কথা বলবো, এবং কোনো সুনির্দিষ্ট যদি অভিযোগ আসে ওখানে অ্যাক্সেস হচ্ছে, নিশ্চয়ই সেগুলো। মাননীয় একদম শেষ কিন্তু তবু এগুলি নতুন এসছেন মাননীয় সদস্য শ্রীমতী সন্তানদের বড় মহোদয়। মাননীয় স্পিকার, অ্যাডমিটেড কোয়েশ্চন নাম্বার স্টার 157। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রশ্ন হচ্ছে মান্দাই আরডি ব্লকের অন্তর্গত বুড়াখাই ডিসি মডেল ভিলেজে সরকারি ডিগ্রি কলেজ স্থাপনের কোনো পরিকল্পনা সরকার আছে? উত্তর হচ্ছে মান্দাই আরডি ব্লকের অন্তর্গত বুড়াখাই ডিসি মডেল ভিলেজে সরকারি ডিগ্রি কলেজ স্থাপনের কোনো পরিকল্পনা রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের আওতায় নেই। প্রশ্ন 2 থাকলে পরে নাগাদ বলে আশা করা যায়, যেহেতু এখনো প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে কাজে এই পরিপ্রেক্ষিতে কোনো প্রশ্নে আসে না। প্রশ্ন 3 না থাকিলে তার কারণ, জিরানিয়া সাব ডিভিশনের 2টি সরকারি উত্তর, 2টি সরকারি সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে, সরকারি সাধারণ ডিগ্রি কলেজ পুরুল এবং সরকারি সাধারণ ডিগ্রি কলেজ পুরাতন আগরতলা। এই কলেজগুলোতে বুড়াখাই সি মডেল ভিলেজ সহ ওই অঞ্চলের ছাত্রছাত্রীদের পড়াশোনা করানোর মতো সমস্ত সুবিধা আছে, তাই নতুন করে একটি সরকারি ডিগ্রি কলেজ স্থাপনের পরিকল্পনা রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের আওতায়। Supplemental, sir. माननीय मुख्यमंत्री सामने उन्होंने साइन
Mandai Vidansabha elangawo যদি kita bela itu bang Hyperman yang sini nyawa kali kali nyawa abar kalau finance teko kono finance teko যদি develop কি বাজি নাই যদি Mandai এলাকাও যদি কলেজ কাছারি ধানকাই এলাকা নি পরক করলেন সুবিধা নাই শুধু পরিমাণিয়া আর নিনি ডেভেলপ দিবানি নাই কল খানাই হোক দোকান দিনাই হোক আপনি বাদ সুবিধা নাই আপনি বাদি Mandai এলাকাও কাছা ডিগ্রি কলেজ ধানকাই Mandai এলাকা নি পরক করলেন সুবিধা নাই আপনি বাদি সামনে আমবাই মাননীয় আমাদের সঙ্গে মাননীয় বিধায়িকা যে প্রস্তাবটা রেখেছে এটা বিবেচনাধীন রইল তবে ওনাকে এটা আমি জানছি যে Mandai আর্টি ব্লকের অন্তর্গত বুড়াগাই ডিসি মডেল ভিলেজের অন্তর্গত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাশ করা সমস্ত ছাত্রছাত্রীরা সাধারণ ডিগ্রি কলেজ কমলুম এবং নিকটবর্তী সরকারি সাধারণ ডিগ্রি কলেজ পুরাতন আগরতলা কলেজ দুটি কলা পাশ এবং মনে দুটি আছে মানে দুই বিভাগে অতি সহজেই উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারছে উক্ত কলেজের ভিত্তিতে গত বছর ওই অঞ্চলের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার পরও অনেক আসন খালি আজকে যদি দেখা যায় যে পরবর্তী সময় এখানে আরও সেই স্টুডেন্টের বেশি পরিমাণে দেখা যায় নিশ্চয়ই বিষয়টা এখন প্রশ্ন শেষ হলো পরবর্তী সেম অবস্থা পুরা বিধানসভা এবং কর্মী সাব ডিভিশনের মধ্যে ওইখানে ডিগ্রি কলেজের কোনো এখন নাম নেই আমি জানতে চাইবো আগামী দিনে মাননীয় যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যে যিনি ভারপ্রাপ্ত ওনার কোনো সিদ্ধান্ত বা আগামীতে আছে কিনা আমাদের ইতিহাসে আরও ডিগ্রি কলেজ যাতে বাড়ানো যায় নিশ্চয়ই দেখবো বিষয়টা এখন প্রশ্নোত্তর শেষ হলো যে সমস্ত কারণচিহ্ন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি সেগুলো উত্তরপত্রগুলি এবং কারণচিহ্ন প্রশ্নপত্রগুলি উত্তরপত্র সভা টেবিলে পেশ করার জন্য মাননীয় মন্ত্রী অনুরোধ করছি। রেফারেন্স পিরিয়ড আমি বাংলাদেশ সদস্য নিকট থেকে 3টি রেফারেন্স নোটিশ পেয়েছি। এই নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভা উত্থাপনের অনুমতি দিয়েছি। এখন বাংলাদেশ সদস্য নির্মল বিশ্বাস এবং শ্রী দীপক প্রসাদ কর্তৃক যুগ্মভাবে আমি রেফারেন্স পিরিয়ড বিষয়বস্তু সভা উত্থাপনের অনুরোধ করছি। মাননীয় সদস্য বিষয়টি উত্থাপন করবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার বিষয়টি হচ্ছে ক্যান্সার হাসপাতালে অভূতপূর্ব অচলাবস্থা। এই শিরোনামে গত 5 জুলাই 2023 ত্রিপুরা দক্ষিণ পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত সংবাদ সম্পদ। আমি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এই বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তার বিবৃতি করার তাহলে তিনি পরবর্তী সময় তালিকা জানাবেন। আমি অধ্যক্ষ মহোদয় আমি রেফারেন্স নোটিশটির প্রসঙ্গে আগামী 13 জুলাই হাউস বিবৃতি দেবেন। তারপরে মাননীয় সদস্য শ্রী প্রমোদ রিয়ান কর্তৃক রেফারেন্স পিরিয়ড বিষয়বস্তু সভা করে অনুরোধ করছি। মাননীয় সদস্য বিষয়বস্তু চালু করবেন। Our বিষয়বস্তু স্যার regarding the organization of Kauru English syllabus in the government school of Tripura for the interest of group speaking students in Tripura. আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এই বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি জমা করেন তাহলে পরবর্তীতে তালিকা জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয় এই রেফারেন্স নোটিশটিও আমি আগামী 13 জুলাই এই হাউসে বিবৃতি প্রদান করব। এখন আমি মাননীয় সদস্য শ্রী সন্দেহ চাকরবর্তী রেফারেন্স পিরিয়ডের বিষয়বস্তু সভা উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার রেফারেন্স হচ্ছে মনোয়াদি ব্লকের অতিরিক্ত কর্মচার হ্রাস ও উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে সামান্য বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত কালচরা এলাকায় নতুন ব্লক কার্যালয় খোলার বিষয়ে সরকারি ঘোষণার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিষয় বিবৃতি দেওয়ার অনুরোধ করছি। যদি তার বিবৃতি জমা করেন তাহলে পরবর্তীতে তালিকা জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয় আগামী 13 জুলাই এই হাউসে আমি বিবৃতি দেব। দৃষ্টি আকর্ষণী নোটিশ আমি মাননীয় সদস্য নিকট থেকে 3টি দৃষ্টি আকর্ষণ নোটিশ পেয়েছি। প্রথম নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক সম্পদ দূরীকরণের সরকারের পদক্ষেপ সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আগে দৃষ্টি আকর্ষণ করতে সম্মত দিয়েছি। এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ নোটিশের উপর বিবৃতি দেওয়ার অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি জমা করেন তাহলে তিনি আমার পরবর্তী তালিকা জানাবেন, যেটি তিনি এই বিষয়ে বিবৃতি পাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি আগামী 12 জুলাই এই হাউসে বিবৃতি দেব। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণ সাহারায় মহোদয়া। নোটিশটির বিষয়বস্তু হল রাজ্যে ফরমালিনযুক্ত বিষাক্ত মাছ বিক্রয় পথে দপ্তর নিরবিচ্ছিন্ন নজরদারি সহ অভিযুক্তদের বিরুদ্ধে এই বিষয়ে আরো কঠোরতম পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের প্রস্তাব সম্মত দিয়েছি। এখন ফুড সিভিল সাপ্লাই অ্যান্ড কনজিউমার দেখাচ্ছে দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণের বিষয়ে বিবৃতি দেওয়ার অনুরোধ করছি। যদি তার বিবৃতি জমা করেন তাহলে তিনি আমায় পরবর্তী সময় তালিকা জানাবেন, সেদিন তিনি বিষয়ে বিবৃতি পাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা একটু কনফিউশন রয়েছে, সাবজেক্টটা ফুড ডিপার্টমেন্টের হবে না হেলথ ডিপার্টমেন্টের হবে। তো আমরা একটু আলোচনা করে আগামী 13 তারিখ এই উত্তর আমরা প্রদান করব। আলোচনা হেলথ দপ্তর থেকে নয় আমি দেবো, আলোচনার ব্যাপার রয়েছে। ওকে, আমরা 13 তারিখ এই তারিখে। ঠিক আছে। তৃতীয় নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল কল্যাণপুরের অগ্নি নির্বাপন কেন্দ্রের বিল্ডিংটি প্রয়োজনীয় সংস্কার মেরামত করার প্রয়োজনীয় সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের প্রস্তাবকে উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন স্বরাষ্ট্র দপ্তরের অধীন ব্রেকেট অগ্নি নির্বাপন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণের নোটিশ বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। আমার তো একটা নোটিশ এরকম আইসে না আপনাদের নাই শুধু শুধু আরে আইসে না সব আপনি সিনিয়র মানুষ শুধু শুধু তৈরি হয়ে গেল আবার খাবার একদম চিন্তা করা হচ্ছে। হ্যাঁ তিনি বলে একটা পেয়েছেন আপনার কল্যাণ সাহারায়, একটা পেয়েছেন পিনাকি দাস, একটা নরেশ বাবু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটা পেয়েছে বিভিন্ন দল নরেশ বাবু, অনিল পাইছেন। এখন স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণের বিষয়ে বিবৃতি দেওয়ার অনুরোধ করছি। যদি তিনি বিবৃতি জমা করেন তাহলে তিনি আমার পরবর্তীতে তালিকা জানাবেন, যেদিন তিনি বিষয়ে বিবৃতি পাবেন। আমি এই দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি প্রসঙ্গে আগামী 13 জুলাই এই হাউসে বিবৃতি দেব। laying of a path on the table on the house. পরবর্তী ডিসিশন দেওয়া হবে আমরা হয় একটা হাউস উইক এগ্রি এখন এখানে একটা কন্ডোলেন্স মনিটরিং পার্ট প্রচুর লোক মারা গেছে। আমরা ওদের প্রতি একটা কন্ডোলেন্সের ওখানে শান্তি ফিরিয়ে আনার জন্য একটা প্রস্তাব আমরা দেখি আমরা রাখতে পারি।
officers, state is fund. I think lots of people have died out of these ethnic violence. We should make it possible to control the deaths and make an appeal for restoration of peace and tranquility in that state. Then we can খারাপ আজকে ফার্স্ট ডে এখানে রেল দুর্ঘটনা হয়েছে, আপনার কোনো একটা ব্যাপারটা হয়েছে, আমার মনে হয় কিছু অ্যাভয়েড দেন এবং এটা ইমিডিয়েট আজকেই যেন আমরা কোনো ছবি দিবেন ইন্টারভিউ সেক্রেটারি মেক ক্লিয়ার আমার হয় এটা করার কিছু হবে এটা লিগাল হাউস অফ পুলিশ দিলে এক্সাম্পল দিস আমার কথা দিলাম আই থিংক এনিওয়ে দ্যাট নোট ফ্রম এনিওয়ান এলস আলোচনা ঠিক আছে কোন রাজ্যের পিস এন্ড ট্রাঙ্কুইলিটির ব্যাপারে ত্রিপুরা বিধানসভা সিদ্ধান্ত নিতে পারে কিনা আই মিন আর এপিল সুতরাং একটু মানে হাউস শেষ করে বসে আইন করুন বসে আলোচনা করুন করে দিতে পারলে আগ্রহ না এটা না আগ্রহ যদি দেখা যাবে আপনি লোক না আপনি ছিলেন বিরোধী আলোচনা করেন জম্মু এন্ড কাশ্মীরে জম্মু এন্ড কাশ্মীরে বহুবার বাজেট আমি আজকে আশা করছিলাম আজকে বাজেট কিছু না আজকে হাউস শেষ হচ্ছে না ওখানে অনেক প্রবলেম আছে হাউস শেষ হচ্ছে না থেকে চিন্তা ব্যাপার ইস্যু শুধু বাবু এটা হচ্ছে আম সহি ভারতীয়দের বিসের ফলে কি বাত আম ভারতীয়দের জন্য ব্যক্তি মন কি বাত মনে নাও করে কিন্তু এটা আম ভারতীয়দের মনে কথা যে লেটাস কন্ট্রোল লেটাস ক্যান ডিসাইড লেটাস মেক এ বিল ফর মেইনটেইন পিস এন্ড ট্রাঙ্কুইলিটি উন্নয়ন ব্যক্তি মন কি বাত মনে নাও থাকতে পারে এবং এই হাউসের মতো প্রবলেম সামনে পায় আমরা আমার মনে হয় যতটুকু আমি মনে পড়ে জম্মু কাশ্মীরের বাচ্চারা যারা মারা গেছে তাদের প্রতি বোঝাই করেছে শুনুন না যে পিস এন্ড ট্রাঙ্কুইলিটি একটা শব্দ বলছিলেন এখানে তো পিস এন্ড ট্রাঙ্কুইলিটি ব্যাপারে ত্রিপুরা বিধানসভা আরেকটা না এটা দেখুন এখানে সাথে এটা আসলে ঠিক আছে এটা আসলে সাথে সাথে স্পেশাল এগ্রিমেন্ট করেছে আমাদের চিফ মিনিস্টার ওইখান থেকে আমাদের রাজ্যের মানুষদেরকে এনেছে এটার জন্য মুখ্যমন্ত্রী গৌরব পাওয়ার মতো নিশ্চিত বলা চাইছে স্পেশাল ফাইট করে এটা সুতরাং একটু ভেবে চিন্তে এই আজকে শেষ দিন না তো আজকে শেষ দিন যেটা বলতে চাইছিলাম আপনাকে আলোচনা হোক বিবেচনা নিশ্চয়ই আজকে শেষ দিন না এবং আজকে আসতে হবে অপারেশন নেই তো আমরা শুনলাম ঠিক আছে শুনলাম দেখা যায় আলোচনা করেন এখন তো আমরা কাউকে তো সলভ করছি না না জাস্ট স্যার স্টেট থেকে যাবে আমরা দেওয়ান আমরা এই রেজুলেশন জানাচ্ছি স্যার কি হার এত তো হওয়ার কথা নয় স্যার হার না সুদীপ কথাটা তো মানবের জন্য একটা জিনিস এখানে মেবি অনারেবল মিনিস্টার যখন বলছিলেন যে আমরা এই হাউসের থেকে অন্য একটা স্টেটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি ইট ইজ নট এ কোয়েশ্চেন অফ সিদ্ধান্ত যদি আমরা এখানে দাঁড়িয়ে অল অফ আস উই স্ট্যান্ড প্রে ফর দেম হোয়াট ইজ রং আমরা সবাই পিস চাইছি the prayer we are making we are not telling them okay let's go okay go এদেরকে ফেভার করো we are not going to tell that peace should prevail in that situation কি আছে আমরা করাই যায় এখন আলোচনা করব laying of papers on the table of the house. Now the Greenland Wood House laying a copy of the annual report of the Tripura Police Accountability Commission for the year 2022. Number 2, the Tripura Fire and Emergency Services will make a removal of difficulties order 2022. And number 3, the flow fund to Panchayat Raj institutions and TTAABC area police for the year 2023-24 on the table of the house. Now I request the Honorable Chief Minister to lay a copy each of the above mentioned annual report order and flow fund on the table of the house. Mr. Speaker, sir, I hereby give notice of my intention to lay a copy of each. Number 1, the annual report of the Tripura Accountability Commission for the year 2022. Number 2, the Tripura Fire and Emergency Services removal of difficulties order 2022. Number 3, the flow fund Panchayat Raj institution TTAABC area bodies for the year 2023-24 on the table of the house. Now the Greenland Wood House laying a copy each of the annual report of the Tripura Electricity Regulatory Commission for the year 2018 and 19 and 2019 and 20 on the table of the house. Now I request the Honorable Minister in charge of the Power etc. Department to lay a copy each of the above mentioned annual report on the table of the house. Speaker, sir, I hereby give notice of my intention of laying on the table of the Tripura Legislative Assembly, Tripura Electricity Regulatory Commission's the annual report for the year 2018-19 and 19-20 as required under section 105 of the Electricity Act 2003. Now the Greenland Wood House laying a copy each of the 12 numbers of notification issued under the Tripura State Goods and Services Act 2017 within the Tripura Act number 9 of 2017 during the period from 1/3/2023 to 31/05/2023 on the table of the house. Now I request the Honorable Minister in charge of the Finance and Secretary Department to lay a copy each of the above mentioned notifications on the table of the house. Honorable Speaker, sir, I would like to lay a copy each of the 12 numbers of notification issued under the Tripura State Goods and Services Act 2007, the Tripura Act number 9 of 2017 during the period from 1/3/2023 to 13/5/2023 on the table of the house. Now the Greenland Wood House laying a copy of the separate audit reports of the Comptroller and Auditor General of India on the accounts of Tripura Road Transport Corporation with related TRTC for the year ending 31st March 2018 and 31st March 2019 and 31st March 2020 on the table of the house. Now I request the Honorable Minister in charge of the Transport and Secretary Department to lay a copy of the above mentioned audit reports on the table of the house. Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly separate audit reports of the Comptroller and Auditor General of India on the accounts of Tripura Road Transport Corporation (TRTC) for the year ended 31st March 2018, 31st March 2019, and 31st March 2020, as required under Section 33(4) of the Tripura Road Transport Corporation Act 1950. Honorable members are requested kindly to collect the copies of the annual report order, flow of funds, notification and audit reports from the notice office of the Tripura Legislative Assembly. সরকারি বিজ্ঞাপন সভা পরবর্তী কার্যসূচি হল ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স 6th Amendment Bill 2023, Tripura Bill number 9 of the 2023 উত্থাপন
আমি এখন মাননীয় অর্থ দপ্তর ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়কে বিলটি সভায় উত্থাপন করার জন্য পরবর্তী চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Speaker, sir, I beg to move for leave to introduce the Tripura State Goods and Service Tax 6th Amendment Bill 2023, the Tripura Bill number 9 of 2023 on the Tripura House. এখন মাননীয় অর্থ দপ্তর ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হলো ত্রিপুরা স্টেট গুডস and Services Tax within bracket 6th Amendment Bill 2023, the Tripura Bill number 9 of 2023 সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলবেন, এই প্রস্তাবের বিপক্ষে যারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, আমি মনে করি এই সভা সর্বসম্মতিক্রমে এই পরবর্তীতে কালী বিলটি উত্থাপিত হলো। সভায় উত্থাপিত বিলটি প্রতিলিপি বিধানসভা নোটিশ অফিস থেকে সংরক্ষণ নেওয়ার জন্য মাননীয় সদস্যদের অনুরোধ করছি। এখন প্রাইভেট মেম্বার রেজুলেশন, সবার পরবর্তী কার্যসূচি হলো প্রাইভেট মেম্বার রেজুলেশন। আজকের কার্যসূচিতে দুটি প্রাইভেট মেম্বার রেজুলেশন রয়েছে। এই দুটি রেজুলেশন এসেছে মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার মহোদয় এবং মাননীয় সদস্য শ্রী অতি সপ্তাহ দাস পাল মহোদয়। পর্যায়ক্রমে দুটি মাননীয় লক্ষ্য আবার পৌঁছে দিই বললে আপনি এই প্রাইভেট মেম্বার স্কিম আমি বলে নিই, তারপরে বলুন। এই সব আলোচনা হবে। আমি এখন মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার অনুরোধ করছি ওরা নির্ণয় করেন। বলুন সুদীপ বাবু, বলুন একটু Just technique. Private member bill resolution জন্য আমি একটা প্রস্তাব জমা দিয়েছিলাম, কিন্তু দেখা গেল যে এই বিলটা এই প্রস্তাবটা কি বলে একটা রেট বলে এটা প্রত্যাখ্যান করা হয়েছে। রেট DNGUE অস্পষ্ট বা ব্লকে প্রকাশ করে না, কিন্তু এটা তো মনে হয় না। তো এটা এই যে বিষয়টার জন্য প্রাইভেট মেম্বার রেজুলেশন সাবমিট করা হয়েছিল, সেই বিষয়ে আগেও কিন্তু এই পবিত্র হলে ডিসকাশন হয়েছিল, আলোচনা হয়েছিল, কিন্তু এইবারে এটাকে প্রত্যাখ্যান করা হবে। তো এটা প্রত্যাখ্যান না করে সংশোধনী আসলে হলেও এই হাউসে এই প্রাইভেট মেম্বার্স রেজুলেশন যেটা আমি দিয়েছি সেটাকে বিবেচনা করা হবে। বলুন এখানে ওনার প্রাইভেট মেম্বার্স রেজলিউশন কেন এটা প্রত্যাখ্যান হলো? দি রুলস আর শোন হিয়ার 76 and 78(1). এখানে in 78(1) বলছে it shall be clearly and precisely expressed. I think it is precise and it is clearly expressed. কোনো প্রশ্ন ওঠে না যে how this 78(1) has been applied. কারণ যারা ইংরেজি বলতে পারেন এবং বুঝেন, just see how he wrote. The Assembly is of opinion that the present Tripura Tribal Areas District Council, having contiguity along with the other tribal areas, be elevated to Tripura state under Article 2 and 3 of the Constitution of India for the historical reasons for their survival and existence. এটার মধ্যে কি ক্লিয়ার কিনা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আরো একটা এখানে যে রুলসটা দিয়েছেন 76 এ আপনারা বলেছেন যে having no urge, request or action to call attention of the government for consideration. ঠিক আছে, এখানে বাকি দুটো যে এটা এনেছেন প্রাইভেট মেম্বার্স রেজুলেশন, এখানে লেখার যে কায়দাটা হলো ত্রিপুরা বিধানসভা প্রস্তাব করছে যে কেন্দ্রীয় সরকার এটা পাস করুক, সামথিং লাইক দ্যাট রিকোয়েস্ট। ঠিক আছে, এটা রিকোয়েস্ট হলো না, স্টিল ইন 76 let it be a message। এখানে তো আছে বলছে যে or convey a message, it could have been treated as a message to all of us. Okay, এই ঠিক আছে, বিউটিফুল আনসার পেয়ে গেলাম যে কার কাছে, ফ্যান্টাস্টিক। এখন অনেক সময় আমরা দেখেছি ইভেন আই ওয়াজ অলসো 5 years in the assembly, এই ধরনের ল্যাঙ্গুয়েজের প্রবলেম যদি থাকে ইভেন ইন দি কোয়েশ্চেন, এটা জানানো হয় যে মাননীয় সদস্য আপনার এই কোয়েশ্চেনটার মধ্যে ল্যাঙ্গুয়েজের ভুল আছে, একটু সংশোধন করে দিন। হি কুড হ্যাভ বিন গিভেন দ্যাট অপরচুনিটি টু মডিফাই। জাস্ট কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানাচ্ছে এই কথা নেই বলে এটাকে প্রত্যাখ্যান করা, হি কুড হ্যাভ বিন ইনফর্মড। এবং পরিষদীয় বিষয়ক মন্ত্রী নিজেই জানেন ইন দিস হাউস সো মেনি সাচ মডিফিকেশন হ্যাপেন। গত 5 বছর নিশ্চয় হয়েছে কোনো না কোনো সদস্য এই ধরনের প্রস্তাব আনতে গিয়ে ল্যাঙ্গুয়েজের যখন প্রবলেম হয় তখন এটাকে সংশোধন করা না। সো মাই রিকোয়েস্ট ইজ টু দি হাউস, টু মাননীয় স্পিকার, ওনাকে ওই ল্যাঙ্গুয়েজের যে প্রবলেম এটাকে সংশোধন করে আবার এটাকে সাবমিট করার একটা সুযোগ। মাননীয় স্পিকার স্যার, প্রাইভেট মেম্বার রেজুলেশন প্রস্তাব যেটা আমরা করি তারপর বিবেচনা করবো। চট্টগ্রাম আনসার দেওয়া যায় না, সেগুলো ইয়েস অন্য একটা প্রসেস দেখে সেটা বিবেচনা করবো। ঠিক আছে, বলুন সুদীপ বাবু। মাননীয় স্পিকার স্যার, প্রাইভেট মেম্বার রেজুলেশনের প্রস্তাব রাজ্যের সার্বিক বিকাশের স্বার্থে এডিসির হাতে অধিক ক্ষমতা ও অর্থ প্রদানের লক্ষ্যে প্রস্তাবিত দ্য কনস্টিটিউশন ব্র্যাকেট 1 to 5 অ্যামেন্ডমেন্ট বিল 2019 অবিলম্বে সংসদে পাস করার জন্য বিধানসভা কেন্দ্রীয় সরকারের নিকট অনুরোধ। মাননীয় স্পিকার স্যার, প্রাইভেট মেম্বার রেজুলেশন
That is something প্রশ্নটা এখানে আমরা যদি না করি for this state for the non take decision. Thank you. মাননীয় আপনার করে দিয়ে আমাদের বুঝতে বলতে বিষয় কি পরিপ্রেক্ষিতে এই ঘটনা কাউন্সিলের যে শীর্ষ সংখ্যা সেই সংখ্যা ওনারা পাঠিয়েছিলেন না অর্থাৎ না আর বর্তমানে এখানে আমি এটা জানি কিনা আমি আমাদের আমি নেতৃত্বে যে সরকার প্রথম মতাত্মক মানসিকতা নিয়ে সেই বিশেষ প্রস্তাবনা যে সমস্ত বিষয়গুলো ছিল আমি আপনার বলছেন কিভাবে সেখানে সেটা বলছেন এই চিন্তা প্রস্তাবনা পাবেন আমি ঠিক আছে জানিয়ে পেলাম এখন কোন কোন বিষয়ে কথা বলেছিল সেখানে আমরা কি আছি যেমন মধ্যে দেশ কাউন্সিল মিউনিসিপাল কাউন্সিল তারপরে আঞ্চলিক পরিষদ এখানে বাইরে পরিষদ বাইরে সেগুলো আপনি ইলেকশন করা যায় নির্বাচন করা যায় নির্বাচন পরিষদ থেকে তাকে নির্বাচন থেকে এর মধ্যে আমাদের সরকার আরো কিছু বিষয়ে এক করে দিয়েছে কি বড় কাউন্সিল গঠন করার প্রস্তাব যেগুলো আপনার সামনে সকালে যে আপনি নিয়েছিলেন মাত্র পারতেন আজকে মাইনে দেখাচ্ছেন এই সমস্ত বিষয়গুলো একটা স্বীকৃতি পাওয়ার জন্য যে কারণে মূলত কাজ করতে এই স্বীকৃতি আপনারা কাছে দেওয়া হবে এরপরে তোমরা বলে কাউন্সিল মধ্যে করবে তোমরা বলে রেডিও কাউন্সিল এই যে আমাদের যে সরকার যারা নির্বাচিত সরকার এবার যে সরকার প্রথম সরকার ছিল সেই সরকারের সময়টা সেই সরকারের জন্য ঠিক আছে তোমরা বলে প্রথম কাউন্সিল করতে হবে ঠিক আছে রেডিও কাউন্সিল করার প্রস্তাব দেখুন অর্থাৎ প্রতি মাসিকতা শাখা পঞ্চীকরণ এরপরে এদের দেখতে পেলে কত সংখ্যা পাওয়া যায় আপনারা বলছিলেন না ঠিক আমরা কি বলেছিলাম মেলা কাউন্সিল ছিলেন 50 জন ছিল সরকার প্রস্তাব অর্থাৎ এক্সিটে বর্তমানে সংখ্যা সেই সংখ্যা নাই 50 জন মধ্যে নির্বাচন হবেন তিনটা মহিলা এবং তিনটা মহিলা সদস্য রাজ্যপাল নিয়ে আমাদের হবেন